বাংলা সাহিত্যে ভূতের গল্পের অভাব নেই, কিন্তু বিশ্ব সাহিত্যের পাতায় এমন কিছু গল্প আছে যা পড়লে আজও গা ছমছম করে ওঠে। তেমনই এক গল্প লর্ড হ্যালিফ্যাক্সের ভুতুড়ে বাড়ির গল্প। বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প সংকলন থেকে নেওয়া এই রহস্যময় কাহিনীটি নিয়ে আমি আজ হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করি। প্রিয় লর্ড হ্যালিফ্যাক্স, আপনার অনুরোধ মতো একটুও রং না চড়িয়ে আমার সাদামাঠা গল্পটা জানাচ্ছি। নিবাস। বিশ্বাস করে আপনাকে নামটা বললাম, কিন্তু অনুরোধ রইল, যদি কখনো এ ঘটনা আপনি কোনো পত্রিকায় প্রকাশ করেন, তাহলে আমার এবং বাড়িটার নাম দুই দয়া করে গোপন রাখবেন। ভুতুড়ে ঘটনা সংক্রান্ত বিভিন্ন গল্পের মধ্যে সেগুলোই আমি দাম দিই, যেগুলো কোনো প্রত্যক্ষদর্শীর শোনা। এছাড়া অন্যান্য সব কাহিনী প্রচারের পথে এত ডালপালা গজিয়ে ফেলে যে তার মধ্যে কতটুকু যে সত্যি তার নিছকই অনুমানের ব্যাপার হয়ে পড়ে। আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর, তাতে সন্দেহ নেই। আর সেই জন্যেই আমি প্রতিজ্ঞা করছি, কোনো রকম ভৌতিক কাণ্ডকারখানার মধ্যে আর কোনোদিন মাথা গলাচ্ছি না। যে বাড়িটার কথা বলছি সেটা একটা পুরনো জীর্ণ প্রাসাদ। বাড়িটা তৈরি হয় 1740 সাল নাগাদ, এবং ওই বাড়িতে বসে নেলসন লেডি হ্যামিল্টনকে অনেক চিঠি লিখেছেন, যার শুরু হয়েছে প্রিয় নিবাস বলে। আমি ও আমার নিমন্ত্রণকর্তা দুজনে তখন সমুদ্রে নৌকা বিলাসে ব্যস্ত ছিলাম। ফিরে এসে দেখি তার আত্মীয় স্বজনে বাড়ি টয়টম্বুর। ওরা সব কয়েকদিন থাকবে বলে এসেছে। ড্রেসিং রুমে আমার শুবার ব্যবস্থা করা হলো। এর আগে একবার এসে শুনেছিলাম বাড়িটা নাকি ভুতুড়ে, এবং বাড়ির সব মেয়েরাই এক অদ্ভুত ছায়ামূর্তিকে ভেসে বেড়াতে দেখেছে। ওদের বিশ্বাস সে নাকি ওদের ঠাকুরমার মা। বাড়ির চাকর বাকরেরা এসব দেখে ভয় পেয়ে বেশি দিন থাকতে চায় না। সবই আমি ভুলে গিয়েছিলাম। বিশেষ করে নৌকা বেয়ে এসে খুবই ক্লান্ত লাগছিল, এবং আমি শুতে যাওয়ার আগে ভূতের ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রেখেছে। হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হল এক বৃদ্ধ মানুষ কিংবা এক মহিলার ছায়ামূর্তি। তার ভয়ঙ্কর মুখ আমারই ওপর ঝুঁকে রয়েছে। আমি যে সম্পূর্ণ জেগেই ছিলাম তাতে কোনো সন্দেহ নেই। আমি যেন মুহূর্তে পঙ্গু হয়ে গেছি। হাত পা একচুয়ালি নাড়াবার ক্ষমতা নেই। শুধু অপলক চেয়ে রয়েছি সেই কালান্তক পিশাচের দিকে, আর মনে মনে প্রতিজ্ঞা করছি, এই আনুমানিক অবস্থা থেকে একটিবার যদি রেহাই পাই, তাহলে জীবনে আর কোনোদিন প্রেতচক্র, প্ল্যানচেট এসবে ভুলেও নাক গলাবো না। কারণ চোখের সামনে এই বাস্তব ছায়ামূর্তির আবির্ভাব এতই ভয়ঙ্কর যে ভাষায় বর্ণনা করা যায় না। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে একান্তে ডেকে সমস্ত ঘটনা বললাম। উনি বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি ছাড়া এ বাড়ির প্রত্যেকেই কোনো না কোনো সময় এ ধরনের ছায়ামূর্তিকে দেখেছে। এরপর 20 বছর কেটে গেছে এবং ঘটনাটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। ওই বাড়িতে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু আর কিছুই দেখিনি। তারপর একদিন আবার আমন্ত্রিত হয়ে সেখানে গেলাম। বাড়িতে আমার নিমন্ত্রণকর্তা একাই ছিলেন। দুজনে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলে রাত করেই শুতে গেলাম। সেদিন দাঁতের ব্যথায় আমি বেশ কষ্ট পাচ্ছিলাম, সুতরাং বিছানায় শুয়েও এক ফোঁটা ঘুম এলো না। প্রথমবারে এ বাড়িতে এসে যে ঘরে ছিলাম, এ ঘরটা বাড়ির সে অংশে নয়, অন্যদিকে। সময়টা ছিল গরমের শুরু, কিন্তু কেন জানি না হঠাৎই আমার কেমন শীত শীত করতে লাগলো। আমার পা থেকে শুরু করে সারা দেহ যেন সত্যি বরফ হয়ে যাচ্ছে। শত জামা কাপড় গায়ে চাপানো সত্ত্বেও ঠান্ডা ভাবটা দ্রুত বেড়ে চলল। মনে হলো এই বুঝি আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে, এবং এরই নাম বোধ হয় মৃত্যু। ঠিক তখনই একটা অপার্থিব কণ্ঠস্বর, যা কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায়, যেন আমাকে লক্ষ্য করে বারবার বলতে লাগলো, আবার আমি এসেছি, আবার আমি এসেছি 20 বছর পরে। হুবহু 20 বছর আগেকার অনুভূতি আমার মনে জেগে উঠল। সাহস জুগিয়ে মনে মনে বলে উঠলাম, এবার আমাকে পুরো ব্যাপারটা ভালো করে দেখতে হবে, জানতে হবে আগেরবার আমি ভুল দেখেছিলাম নাকি সত্যি ভূত বলে কিছুর অস্তিত্ব আছে। আমি যে জেগে রয়েছি তাতে কোনো সন্দেহ নেই, কারণ স্পষ্ট টের পাচ্ছি আমার দাঁতের অসহ্য যন্ত্রণা।
অপার্থিব সেই অশরীরী নিঃশব্দ স্বরে আবার আমাকে বলল, ফিরে তাকাও, ফিরে তাকাও। এই ধরনের ঘটনায় সাধারণত যা হয়ে থাকে তাই হলো। ভাষায় প্রকাশ করা যায় না এমন এক অপরিসীম আতঙ্ক আমাকে গ্রাস করল। ফিরে তাকিয়ে দেখি ঘরের এক কোণে অদ্ভুত এক আলোর স্তম্ভ সর্পিল গতিতে ধুলোর ঘূর্ণিঝড়ের মতো ঘুরে চলেছে। সে আলোর রং সাদা। আমি অপলকে দেখতে লাগলাম ওটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। আবার আমি এসেছি। অশরীরী স্বর বারবার বলতে লাগল। বিছানার পাশে রাখা দেশলাইয়ের দিকে হাত বাড়ালাম। ওটা যতই আমার কাছে এগিয়ে আসছে ততই ক্ষিপ্রতায় মানুষের আকার নিতে শুরু করেছে। খুব কাছে এসে আমার চোখের ঠিক সামনে ওটা ২০ বছর আগেকার ছায়ামূর্তির রূপ নিল। না, কোনো রকম ভুল আমি দেখিনি। সহ্যের শেষ সীমায় পৌঁছে চিৎকার করে উঠলাম, কে তুমি? কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি দেশলাই জেলে একটা মোমবাতি ধরালাম। পরদিন সকালে নিমন্ত্রণকর্তাকে আমার ভাগ্যে কি ঘটেছে জানলাম। উনি কৌতূহলী হয়ে উঠলেন এবং আমি আসার আগে সপ্তাহ ৩ মধ্যে এ বাড়িতে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার বর্ণনা দিলেন। প্রথম ঘটনার সময় উনি ড্রেসিং রুমে ছিলেন। এমন সময় একজন চাকর এসে খবর দেয় তার বন্ধু দেখা করতে এসেছেন। উনি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করেন এবং প্রথম সারি শেষ করে দ্বিতীয় সারির ধাপে পা দেওয়ার জন্য বাঁক নিতেই উনি লক্ষ্য করেন একটা লোক ছুটে সিঁড়ি বেয়ে উঠে আসছে। আমার বন্ধু তৎক্ষণাৎ তাল সামলাতে না পেরে মুখোমুখি ধাক্কা এড়াতে দুটো হাত সামনে বাড়িয়ে দেন এবং ছুটে আসা লোকটিকে সরাসরি ভেদ করে পার হয়ে যান। দ্বিতীয় ঘটনার দিন সন্ধ্যায় নৌবাহিনীর এক অফিসার তার বাড়িতে বিলিয়ার্ড খেলতে আসেন এবং সঙ্গে নিজের পোষা কুকুরটিকে নিয়ে আসেন। কুকুরটা টেবিলের নিচে শুয়েছিল। হঠাৎ সে লাফিয়ে উঠে ঘরের কোণে অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে তার স্বরে ঘেউ ঘেউ করতে শুরু করে। চিৎকার করতে করতে ওটার মুখ থেকে ফেনা ঝরতে লাগলো। গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছে। তারা কুকুরটাকে শান্ত করতে বৃথাই চেষ্টা করতে লাগলো। ঘরের সেই কোণ লক্ষ্য করে আবার পিছিয়ে আসতে লাগলো। আমার বন্ধু কিংবা সেই নৌ অফিসার কিন্তু দেখতে পাননি। শেষে কুকুরটা ভীষণ উত্তেজিত হয়ে ঘরের কোণটায় গিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেই সঙ্গেই তীক্ষ্ণ আর্তনাদে কেউ কেউ করে ডেকে উঠল। কেউ যেন ওটাকে ভয়ঙ্কর শক্তিতে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল মেঝেতে। পরক্ষণেই কুকুরটা মারা যায়। ওরা দুজনের কেউই কিন্তু এ মৃত্যুর কোনো সমাধান করতে পারেননি। ইতি চার্লস জি এস।